নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী হীরালাল দাশগুপ্তের লেখা একটি শিকার কাহিনী, বাঘের জঙ্গলে। আজকের নবম এবং শেষ পর্ব। পূর্ববঙ্গের একটি প্রাচীন শহর। এর কয়েক মাইল উত্তরে সুদূর প্রসারী প্রান্তর ও অরণ্য। আরও উত্তরে এই বিস্তৃত অরণ্য আসামের পাহাড়ে মিশেছে। প্রান্তরের অধিকাংশই বসতি বিরল। যেখানে দু একটি মাটির কুটির বা ছোট পল্লী, সেখানে চাষি গৃহস্থের বাস, আর তাদের ঘিরে আছে শাল বা গজারি বন। কোথাও বা ছোট ছোট গাছের দূরতিক্রম্য আগাছার জঙ্গল। এই জঙ্গলগুলি লেপার্ড ও প্যান্থারের আবাস। বাঘের গ্রাস থেকে পাড়াগাঁয়ের চাষিদের গরু বাছুর সামলে বাস করা দুঃসাধ্য। কিন্তু কলেরা ও অন্যান্য মহামারীর উপদ্রবের মতো এই বাঘের উপদ্রবও তাদের গা সওয়া হয়ে গেছে। এদিকের বাঘের দুঃসাহসের সীমা নেই। সকাল, বিকাল, দুপুর ও সন্ধ্যায় এরা নির্ভয়ে বিচরণ করে। রাখালের সম্মুখেই গরুর পাল আক্রমণ করে এবং দু চারটা জখম করে একটাকে মুখে করে নিয়ে পালায়। কৃষকদের দল কোলাহল তুলে বাঘকে তাড়াবার চেষ্টা করে, টিন ক্যানেস্তারা বাজায়। বাঘের তাতে কিছুমাত্র ভ্রুক্ষেপ নাই। নূতন জামাইবাবুর পক্ষে শালাজ শালিকাদের ক্ষুদ্র উপদ্রব ও হাস্য পরিহাসের মতোই বাঘের কাছে এই আস্ফালন ও কোলাহল হাসি ঠাট্টার সমতুল্য। কখনো দুঃসাহসী যুবকের দল গ্রাম্য অস্ত্রশস্ত্র, মাছমারা জুথি, বল্লম নিয়ে জঙ্গল ঘিরে বেশি বাড়াবাড়ি করলে অতি উশৃঙ্খল শালাশালাজকে দু একটা থাপ্পড়, থাবা বা দংশটাঘাত করে অধ্যত্বের সাজা দেয়। এমনই একটা অঞ্চল থেকে বাঘের দৌরাত্মের খবর পেলাম। এই নিরক্ষর চাষিদের খবরে বাহুল্য থাকে প্রচুর। বাঘটা 12 হাত কি 14 হাত। তার পায়ের দাগ হাতির পায়ের দাগের চেয়ে বড়। বিভিন্ন লোক তাদের নিজেদের আতঙ্কের পরিমাণ অনুযায়ী বাঘের দৈর্ঘ্য ও পাঞ্জার বর্ণনা দেয়। আমি পার্শ্বচর মোহনলালকে সঠিক সংবাদের জন্য পাঠিয়ে দিলাম। মোহনলালের বর্ণনায় বুঝে নিলাম সেখানকার বাঘ চাষিদের বর্ণিত শতরঞ্চ ডোরা টাইগার নয়। লেপার্ড ছাড়া ও অঞ্চলে টাইগার দুর্লভ। বাঘ নিতান্তই বেপরোয়া। গ্রামের গোমহিষ প্রায় শূন্য হয়েছে। পরদিন যাত্রার ব্যবস্থা হলো। শিকার হবে দিনের আলোতে নয়, রাত্রে। আনাড়ি চাষিরা যে কোনো কাজেই আসবে না আমি তা জানতাম। এরা হয় বাঘকে দূর জঙ্গলে তাড়িয়ে দেবে, না হয় বাঘের কবলে প্রাণ খোয়াবে। এরা জঙ্গলে ইট পাটকেল ছুড়বে। শিকারী দেখলে আবাল বৃদ্ধ বনিতা কোলাহল তুলবে। নিঃশব্দে শিকার প্রচেষ্টার কোনো সুযোগই দেবে না। এই অঞ্চল পরিক্রমার সময়ে আমি দেখেছি আঙিনায় শায়িত 10-12 জন জোয়ান লোকের নিকট সান্নিধ্য থেকে খোঁটায় বাঁধা গরুকে বাঘ আক্রমণ করে সেখানে বসেই নির্ভয়ে অর্ধেকটা খেয়েছে। কাঁচা ঘরের সুদৃঢ় কঞ্চির দেয়াল ভেঙে গৃহস্থদের কোলাহল অগ্রাহ্য করে বাঘ ঘরের ভিতর থেকে ভেড়া মুখে করে নিয়ে প্রস্থান করেছে। গোশালা থেকে ক্রমাগত পরপর 3 দিন 3টা গরু নিয়ে গেছে। চতুর্থ দিনের গরুটার প্রকাণ্ড দেহ বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই তার মাংস ও হাড়গোড় চিবিয়ে খেয়েছে গোশালার বাহিরেই। ভুক্ত মাংসের পরিমাণ দেখে আমি বুঝেছিলাম এই শেষোক্ত স্থানে হয়তো বাচ্চাসহ একাধিক বাঘ ও বাঘিনীর আবির্ভাব হয়েছিল। কিন্তু এক্ষেত্রে বাঘ একাধিক হলেও ক্রমান্বয়ে 4টি গরু মেরে ফেলার ভিতরে এই জাতীয় বাঘের হিংস্রতার পরিচয় পাওয়া যায়। আগেই বলেছি, এরা অনেক সময়েই মানুষ বা অন্য জন্তুকে খামোখা আক্রমণ করে এবং প্রয়োজনের অতিরিক্ত হত্যা করে। বিশেষজ্ঞরা বলেন, একটা জীবন্ত সিংহ অথবা একটা টাইগারের সম্মুখীন হওয়া যদি বা চলে, একটা লেপার্ডের মুখোমুখি হওয়া চলে না। এই জন্যই লেপার্ড শিকারে মাচা শিকারের প্রথা অলঙ্ঘ। বিশেষজ্ঞদের এই সাবধানবাণীতে আমার এতটুকু সন্দেহ ছিল না। কিন্তু আমার বর্তমান শিকার ক্ষেত্রে মাচা শিকারের কোনো সুযোগ আমার ছিল না। মোটর রাস্তায় রেখে আমাদের 2 কোষ পথ পায়ে চলে যেতে হবে। এই অঞ্চলে আমার বহু শিকার পর্যটনের অবিচ্ছিন্ন সঙ্গী ননি আমার সাথেই আছে। ননির উৎসাহ প্রচুর, কিন্তু চাঞ্চল্য নেই।
সে সংযত এবং স্বল্পভাষী। ননি সাহিত্যিক, সে কবি। বেতার কেন্দ্রের শিল্পীদের কাছে তার রচিত গান বিশেষ সমাদৃত। বিপদে তার ক্ষিপ্রতা আছে, কিন্তু বিমূঢ়তা নাই। বাঘের সম্মুখীন হয়েও অচঞ্চল ননি নিমেষে হাতের মধ্যে পৌঁছে দেয় গুলিভরা বন্দুক। তন্ময়তা তার অসাধারণ, দৃষ্টি তীক্ষ্ণ। কোনো জানোয়ার তার চোখে এড়ায় না। জানোয়ার গুলিবিদ্ধ হলে সে চেঁচায় না। শিকার সময়ে সহচরদের শিকারীর ওপরে যে অসীম নির্ভরতা ও অখণ্ড বিশ্বাসের প্রয়োজন, এই সস্মিত ও সদা সপ্রতিভ যুবকের তাহা প্রচুর মাত্রায় আছে। মাঘের অপরাহ্ন, ফাল্গুনের এখনও বিলম্ব আছে, কিন্তু সমস্ত তরুলতার দেহে একটা সাড়া এসেছে। চোখে যা দেখা যায় তার চেয়ে বেশি দেয় অনুভূতি। শারদীয়া পূজার প্রথমে আসে রৌদ্রের রঙে কেমন পিঙ্গল আভাস, সরোবরের জলে আসে নীল আভা। মাঘের অপরাহ্নে ও পল্লী প্রকৃতিতে কেমন আসে একটা চেতনা, একটা অস্ফুট আয়োজন। মৃদু হাওয়ায় শীতের তীব্রতা নাই, আছে স্নিগ্ধ বিজন। তরুলতা ঘেরা তৃণাস্ত্রিতা সমতল ভূমি মনের কোণে জাগিয়েছে অনির্বচনীয় পুলক। পথ চলতে চলতে ভুলে গেছি আমরা শিকারী, আমাদের লক্ষ্য বন ভ্রমণ। আমরা খুঁজছি আমাদের হারিয়ে যাওয়া পল্লীমাকে। কি শোভা, কি ছায়া গো! গ্রামের বট, অশ্বত্থ, শিমুল, পলাশের সঙ্গে আমাদের হৃদয়ের সখ্য যে চিরন্তন, তার আভাস পাচ্ছি প্রতি পদক্ষেপে। ছোট ছোট আগাছা ও গুল্মগুলি পল্লী বালকের মতোই আমাদের জানাচ্ছে অভিবাদন, আনন্দ ও প্রীতি। সূর্যাস্তের পরেই কিন্তু আমাদের পথযাত্রার উদ্দেশ্য উপলব্ধ হল। ঝোপঝাড়ের পাশ দিয়ে পথ চলায় সতর্কতা এসেছে। এক কৃষকের বহিরাঙ্গনে তৈরি চা খেয়ে আমাদের জঙ্গল পরিক্রমা আরম্ভ হল। অনাবশ্যক দু একজন সঙ্গীকে পশ্চাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। ডান দিকে ফাঁকা প্রান্তর, বাঁয়ে জঙ্গল। আমরা জঙ্গলের দিকটা পরীক্ষা করে দেখব। হঠাৎ একটা জানোয়ারের আওয়াজ পেলাম, ফেউ ডাকছে। এই জানোয়ারগুলো ভয় পেলেই এমনই ডাকে। আমার দৃঢ় বিশ্বাস হলো বাঘ জঙ্গল থেকে বেরিয়েছে। ফেউর চিৎকার তারই অ্যালার্ম। যে কৃষকের আঙিনায় আমরা চা খেয়েছিলাম, সেই কৃষক জানিয়েছিল এ দিকটাতে বাঘ রোজই হানা দেয়। তাদের কুটিরের আশেপাশে আনাগোনা করে। গরু, বাছুর, কুকুর, ভেড়া যা জোটে মুখে করে নিয়ে যায়। চিৎকার গ্রাহ্য করে না, তাড়াহুড়োয় ভয় পায় না। খুব হুঁশিয়ার হয়ে পথ চলেছি। ননি নীরব, কিন্তু অদূরে অমল নিরন্তর বাংময়। আজ তার মুখেও শব্দ নাই। আমার অনুশাসন সে মেনে নিয়েছে। প্রত্যেকে জঙ্গল ঝোপঝাড় তীক্ষ্ণ নজরে যতদূর সম্ভব নিরীক্ষণ করে আমরা নিঃশব্দে এগিয়ে চলেছি, নিশাচর তস্করের মতো। পিঠে একটুখানি মৃদু স্পর্শ, হাতের ইশারা, রাতের শিকারের এই ভাষা। মাঝে মাঝে গাছের ডালপালায় টর্চের আলো ফেলে দেখছি এ জানোয়ার বৃক্ষারোহণে বিশেষ পটু। মাথার উপরে ঝাঁপিয়ে পড়াও অসম্ভব কি। এই দিকটায় নিবিড় অরণ্য নেই, প্রায়ই আগাছার জঙ্গল, বাঁশঝাড়, গুল্মলতা। কিন্তু এই জানোয়ারের লুকিয়ে থাকার পক্ষে এরকম জঙ্গলই যথেষ্ট। হঠাৎ ডান দিকে একটা জানোয়ার দেখা গেল। এর উপবেশনের ভঙ্গি দেখে আমার সন্দেহ হলো এ লেপার্ড। মোহনলাল টর্চের আলোটা সরিয়ে ফেলেছে। আমি বিরক্ত হয়ে তার হাত ধরেছি। ফিসফিস করে ও জানালে ওটা শেয়াল। যে মুহূর্তে জানোয়ারটাকে দেখেছি সেই মুহূর্তে ননি আমার হাতে বন্দুক দিয়েছে, কিন্তু আমার হুকুমে টর্চ ফেলতেই দেখা গেল জানোয়ারটা নেই। এক নিমেষে বেমালুম সে অন্তর্হিত। এতটুকু শব্দ নেই। আশ্চর্য! এদের দেহে কি অস্থিমাংসের লেশটুকু নেই? ছায়ার মতো সরে যায় বিদ্যুতের গতিতে। টর্চ দেখাও, এদিকে এগিয়ে চলো, গাছের উপরে দেখো। মোহনলালের ওপরে আমার হুকুম চলছে। হঠাৎ বাঁদিকে দুটো চোখ জ্বলে উঠেছে, আবার সেই মুহূর্তেই অদৃশ্য। তারপর চলল আমাদের পরস্পরের লুকোচুরি ও সন্ধান। জানোয়ারটা আমাদের ছেড়ে পালিয়ে যেতে অনিচ্ছুক। আশ্চর্য এর কৌতূহল ও অনুসন্ধিৎসা। আশঙ্কা এই, জানোয়ারটা আমাদের সর্বদাই দেখছে, আমরা ওকে দেখতে পাইনে।
আমাদের গতিবিধি চলাচলে তার তীক্ষ্ণ নজর, আত্মগোপনে তার জোড়া নেই, অতর্কিত আক্রমণে লেপার্ডের মতো ক্ষিপ্র জানোয়ার দুর্লভ। আমার এতটুকু অসতর্কতায় সঙ্গীরা বিপন্ন হতে পারে। বাঘ আবার অদৃশ্য হয়েছে, যদিও আমি নিশ্চয়ই জানি সে আমাদের সঙ্গ ত্যাগ করেনি। যতবার সে চোখে পড়েছে তার উপবেশনের ভঙ্গিতে উলম্ফনের আয়োজন, এই তার স্বভাব ও সংস্কার। জলপাইগুড়ির বাঘের আচরণ স্মরণ হচ্ছে। আমাদের মোটর দেখে, আমাদের কথাবার্তা শুনেও সে পালিয়ে যায়নি। সামনের রাস্তাটা অতিক্রম করে আবার সেই উলম্ফনের ভঙ্গিতে যেখানটায় বসেছিল সে, আমাদের মোটর থেকে 1 ফুট মাত্র দূরে। দুদিন আগে এই বাঘ 3 জন শিকারীকে জখম করেছিল মারাত্মকভাবে। আমার অপর সঙ্গীদ্বয়ের মনের অবস্থা আমি জানি নে। হয়তো তারা এর বিপদ সম্পর্কে অনভিজ্ঞ, অথবা মনে ভেবেছে এ বাঘ নয়, হয়তো শেয়াল বা অন্য জানোয়ার। কিন্তু আমাদের এই সন্ধান ও উত্তেজনায় তারা সক্রিয় অংশগ্রহণ করতে এগিয়ে এসেছে। আমার অজ্ঞাতসারে আমার কাছে আছে সে, ভালোই হলো। এদের জন্য আমার দুশ্চিন্তা ছিল কম নয়। হঠাৎ ডান দিক থেকে একটা জানোয়ার উল্কা বেগে আমাদের পেছন দিকে ছুটে গেল। অন্ধকারেও জানোয়ারের অস্তিত্ব স্পষ্ট বুঝতে পারছি। এক নিমেষে মোহনলাল টর্চ ফেলেছে। সেই মুহূর্তে আমিও ফায়ার করেছি। বাঘটা লাফিয়ে উঠেছে, একটা ঘুমরানে গর্জন। সেই মুহূর্তে আবার গুলি ছুড়েছি। বাঘ পড়েছে, সঙ্গীরা চিৎকার তুলেছে। খবরদার, এগিয়েও না। হুকুম জানিয়ে অনাবশ্যক হলেও আমি আর একবার গুলি ছুঁড়েছি। হিংস্র জানোয়ার শিকারে এই নিয়ম অলঙ্ঘ্য। আমাদের পশ্চাতে এই বাঘের ব্যবধান ছিল মাত্র 10 গজ। হরিণ নানা জাতীয়, এদের মধ্যে সম্বর ও বারশিঙা বৃহত্তম। আমি সম্বর অনেক শিকার করেছি, কিন্তু বারশিঙা কখনো চোখে পড়েনি। সাধারণত মধ্যপ্রদেশের জঙ্গলে এদের দেখা যায়। সম্বরের রং কতকটা ধূসর, রঙগুলি কর্কশ। মদ্দা সম্বরের মাথায় বিরাট শিং, মুকুটের মতো বিরাজ করে। গয়া ও হাজারিবাগে সম্বরের শিং বোধ হয় সর্বাপেক্ষা দীর্ঘ ও প্রসারিত। হরিণ হিংস্র জানোয়ার নহে, এই জন্য সাধারণ লোক হরিণ শিকারকে নির্দয়তা বলে অভিহিত করেন। হরিণ বাঘের মতো মানুষ ধরে খায় না, ইহা যথার্থ। কিন্তু হরিণ মানুষের কোনো অপকার করে না, এই ধারণা ভ্রান্ত। যে অঞ্চলে হরিণ আছে সে অঞ্চলে কৃষকদের পক্ষে এমন মহা অনিষ্টকর সর্বনাশা জানোয়ার আর নাই। এই জানোয়ার রাত্রে ফসলের ক্ষেতে দলে দলে প্রবেশ করে এবং কৃষকদের সযত্ন রক্ষিত এবং প্রভূত পরিশ্রমে প্রস্তুত শস্যক্ষেত্র নিঃশেষে আহার করে। এই জন্য ধান, অরহর বা অন্য ফসলের গাছ বড় হলেই কৃষকেরা শিকারীকে আহ্বান করে। তথাপি এই অহিংস জানোয়ার মানুষের প্রধান খাদ্যগুলির যে বিরাট অপচয় করে তার ইয়ত্তা নেই। চিত্র হরিণ বা চিতল, যার ব্রাউন দেহের সর্বাঙ্গে সাদা চাকা দাগ, ও সম্বর এবং কৃষ্ণসার হরিণ বিশেষভাবে ফসলের প্রধান অন্তরায়। হরিণ শিকারে বাঘ শিকারের মতো থ্রিল না থাকলেও প্রচুর কৌতুক ও উত্তেজনার সঞ্চার করে। রাত্রের শেষ দিকটায়, ভোরের কিছু আগে, শিকারীরা পায়ে হেঁটে এদের গতায়াত পথে হরিণের অনুসরণ করে। দুপুরে বন পর্যটন করে এদের সন্ধান পাওয়া যায় এবং সন্ধ্যায় বনের মধ্যস্থলে অরণ্যের পাশে এদের দেখা যায়। চিতল হরিণ খুব গভীর জঙ্গলে বাস করে না, কিন্তু সম্বর পাহাড় ও ঘন অরণ্যবাসী। এই জন্য এদের দেহের লোমগুলো কর্কশ, চিতলের মতো কোমল ও মসৃণ নহে। আমাদের শিকার পর্যটনে বহু সম্বর মারা পড়েছে। মাথা ও ঘাড়সহ এদের বিশাল ও বিস্তৃত শিং মাউন্ট করে গৃহসজ্জার উপকরণ হিসাবে দেয়ালে টাঙিয়ে রাখা চলে। এই দৃশ্য আমাদের সুখ দুঃখ ভরা বহু অরণ্য স্মৃতি স্মরণ করিয়ে দেয়। শহরের গৃহকোটরগত অলস জীবন ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে যেতে ইচ্ছা হয় সেই পার্বত্য জীবনের কঠোর পরীক্ষায়। হরিণ শিকার সহজ সাধ্য নয়। নূতন শিকারী গুলি ছুঁড়েই মনে করেন হরিণটা পাওয়া গেল। আমরাও এরকম মনে করতাম, কিন্তু ঘাড়ে গুলিবিদ্ধ না হলে গুরুতরভাবে জখম হরিণও তীর বেগে ছুটে পালিয়ে যায়, আর তার সন্ধান পাওয়া যায় না। মনে আছে, একটা ধাবমান হরিণ লক্ষ্য করে গুলি ছুটতে একটা চিতল হরিণের একটা পা ভেঙে গেল।
ভাঙা পাখানা উঁচু করে হরিণ যে তীব্র বেগে ছুটেছিল তাতে আমরা বিস্ময়ে অবাক হয়েছিলাম। আরেকটা রাইফেলের গুলি এর লাঙলের কাছে প্রবেশ করল। হরিণটা একবার পড়ে গিয়ে আবার ছুটে পালালো। প্রচুর দুঃখ ও বিরক্তিতে অনিচ্ছা সত্ত্বেও আবার এই পলায়মান হরিণের উপরে গুলি ছুঁড়েছিলাম। ভূপতিত দেহটা ধরে যখন এক শিকারী ওকে তুলতে গিয়েছিল, তখন এই হরিণটা এমন পা ছুঁড়েছিল যে শিকারীর বুড়ো আঙুলে ও অনামিকার মাঝখানটা ভীষণভাবে ছিঁড়ে গেল। এর অনতিকাল পরেই দূরে একটা সম্বর হরিণ দেখতে পেয়ে গুলি ছুঁড়তেই বিরাট সম্বরটা তৎক্ষণাৎ পড়ে মরে গেল। গুলি এই শেষোক্ত হরিণের গলায় লেগেছিল। আর একবার আর একটা সম্বর উচ্চ লম্ফে খাদ গহ্বর ও ঝর্ণা পেরিয়ে ছুটে যাওয়ার সময় ফায়ার করতে ঘাড়ে গুলি লেগে পড়ে গেল। লাফ দেওয়ার সময় যখন জমি থেকে হরিণের পা শূন্যে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে এর ঘাড়ে গুলি লাগে। অথচ আমাদের এক বন্ধু একটা ছোট হরিণের গায়ে গুলি মেরেছিলেন। হরিণটা তার মাচার নিচে দিয়ে ছুটে পালাচ্ছে দেখে ভদ্রলোক হঠাৎ তার বন্দুকটা ছুঁড়ে মারলেন ওর গায়ে। ভেবেছিলেন এই আঘাতে আহত হরিণটা পড়ে যাবে, কিন্তু তেমনি কুরঙ্গ গতিতেই সে পালিয়ে গেল। জখম হলো বন্দুকটা। উদাহরণ অসংখ্য আছে, কিন্তু তার উল্লেখ নিষ্প্রয়োজন। মোট কথা এই, ঘাড়ে বিদ্ধ না হলে আহত হরিণ খুঁজে পাওয়া দুঃসাধ্য। সোন নদীর বালুচরে মাথায় চূড়ার মতো শিংওয়ালা কালো হরিণ প্রচুর দেখা যায়। এরা সর্ষে ক্ষেতের ভিতরে এমনভাবে লুকিয়ে থাকে যে চোখে কিছুই দেখা যায় না। হঠাৎ একদিকে সামান্য একটুখানি শব্দ পেয়ে দেখি পায়ের খুঁড়ে বালু উড়িয়ে উল্কা বেগে ছুটেছে একটা জানোয়ার। অন্য হাজার গজ দূরে না গিয়ে একবারও পশ্চাতে তাকায় না। চিতল, সম্বর, কৃষ্ণসার এইরূপ হরিণ ছুটে পালাবার সময়ে মাথার অপূর্ব অলঙ্কার, অথচ বহু ভারী শিং পিঠের ওপরে এমনভাবে শুইয়ে দিয়ে ছুটে পালায় যাতে বন জঙ্গলে শিং আটকে না যায়। এই দৃশ্য দেখতে বিশেষ উপভোগ্য। চিকারা হরিণ হাজারিবাগ অঞ্চলে মেরেছি। মাথায় দুটি শিং। অন্য হরিণের মতো শিংয়ে ডালপালা নেই। শিং দুটি বক্র তরঙ্গায়িত, দেখতে স্পাইরাল সিঁড়ির মতো। হরিণের মাংস সুস্বাদু, কিন্তু চিকারার মাংস উৎকৃষ্ট। নীলগাই হরিণ জাতীয়, কিন্তু অনেক হিন্দু নাম সাদৃশ্যের জন্য এই হরিণ শিকার করে না। কিন্তু চাত্রা অঞ্চলে পাহাড়িরা ও পালামোর অধিবাসীরা এর মাংস আনন্দের সঙ্গে আহার করে। শাহাবাদ, সারন, গোরখপুর জেলায় গঙ্গার উচ্চতট দেশে ফাঁকা ময়দানে এদের প্রচুর দেখতে পাওয়া যায়। বার্কিং ডিয়ার বা কোটরা হরিণের দেহ ব্রাউন, মাথার শিং ছোট। কোনো কোনো ঋতুতে এই শিং ভেলভেটে ঢাকা থাকে। এই ভেলভেট ঢাকা শিং দেখা গেলে শিকার নিষিদ্ধ। এই কোটরার ডাক গম্ভীর ও তীক্ষ্ণ। এরা জঙ্গলে বাঘ দেখলে ভীষণ ডাকে। শিকারী এবং অন্যান্য জানোয়ার বুঝতে পারে বাঘের চলাচল শুরু হয়েছে। আরও বহু প্রকার হরিণ আছে, তার অধিকাংশই সম্বর বা চিতলের তুলনায় ক্ষুদ্র। শুয়োর বা বন্য বরাহ শিকারে থ্রিল প্রচুর। ইংরেজ শিকারীরা ঘোড়ায় চড়ে দাঁড়িয়ে বল্লমের সাহায্যে বরাহ শিকার করে। এতে বিপদ প্রচুর, কিন্তু স্পোর্টের উত্তেজনা অপরিসীম। এইরূপ শিকারকে পিক স্টিকিং বলা হয়। আমার কখনো পিক স্টিকিংয়ের সুযোগ হয়নি। রাইফেলের সাহায্যে পর্বতময় অরণ্যপথে বরাহ শিকার করেছি। এদের বিপুল বলিষ্ঠ দেহ, দীর্ঘদন্ত, কষ্ট সহিষ্ণুতায় এরা বড় হিংস্র জানোয়ারের অন্তর্ভুক্ত। বরাহ বিশেষভাবে দুর্ধর্ষ এবং আহত অবস্থায় এরা ভীষণ জিঘাংসু। পায়ে হেঁটে বরাহ শিকার বিশেষভাবে বিপজ্জনক। আমার এক বন্ধু একবার আহত শুয়োরের চার্চ থেকে অতি কষ্টে বেঁচে গিয়েছিলেন। আমাদের একটি অনুচর একবার শুয়োরের আক্রমণে ক্ষত-বিক্ষত এবং সংজ্ঞাশূন্য হয়ে মৃতবৎ পড়েছিলেন। বহুদিনের চিকিৎসায় তিনি বেঁচে গিয়েছিলেন। মাঝে মাঝে এমন বৃহদায়তন ও বৃহদন্ত বরাহ দেখতে পাওয়া যায়, যা সচরাচর দুর্লভ। একবার আমার গুলিতে নিহত একটা শূকরকে তুলে আনতে ৫ জন লোক হিমশিম খেয়েছিল। ডাক্তার চৌধুরী এমন আর একটা শুয়োর মেরেছিলেন। সে শব্দে তার রাইফেলের গুলির সঙ্গে আমার কর্ণপটাহ ছিঁড়ে গিয়েছিল। ঘাড়ে বিদ্ধ হলে বরাহ অন্যান্য জানোয়ারের মতো অবিলম্বে মারা যায়। আমার মনে আছে, একবার আমার রাইফেলের গুলিতে একটা শুয়োরের ঘাড় ভেদ করে আরও একটা শুয়োরকে ওই গুলি সাংঘাতিকভাবে জখম করেছিল।
বরাহের মাংস সুস্বাদু। পাহাড় অঞ্চলে এর চাহিদার অন্ত নেই। বাঘ ও শুয়োরের মাংস বিশেষভাবে পছন্দ করে। আমাদের প্রায় প্রত্যেক শিকার পর্যটনে শুয়োর বা সম্বর মারা যেত। বাঘের শিকারে যে ব্যবস্থা ও আয়োজন আবশ্যক, বরাহ শিকারের তার প্রয়োজন হয় না। এর বিশেষ কারণ বরাহের সংখ্যা বিপুল। বাঘ জীবিত জানোয়ার ধরে খায়, এই জন্য আত্মগোপনে অভ্যস্ত। স্বাভাবিক সংস্কারও তার গভীর। কিন্তু শুয়োরের খাদ্য আখ, বিশেষ গাছের শিকড় এবং কচু। এইসব খাদ্য আহরণে তার আত্মগোপনের প্রয়োজন হয় না। এরা নিশীথ রাতে স্ত্রী পুরুষ ও শাবকসহ দলে দলে বিচরণ করে। আক্রান্ত হলে দুর্ধর্ষ হয়ে প্রবলভাবে আক্রমণ করে সর্বশক্তি প্রয়োগ করে। যে শিকারী এইভাবে আক্রান্ত হয় সে দুর্ভাগ্য। হায়না দেখতে বিকট, স্বভাবে হিংস্র। এরা ছোট ছোট জানোয়ার শিকার করে, বাঘেরই মতো। দেহের খানিক অংশে বাঘের মতো ডোরা বা স্ট্রাইপস আছে। আয়তনে শেয়ালের চেয়ে বড়, লেপার্ডের চেয়ে ছোট। দাঁতগুলি দেখতে ভীতির সঞ্চার করে। সুদৃঢ় ও সুতীক্ষ্ণ দাঁতে জ্যান্ত ছাগল ভেড়ার মাংস ছিঁড়ে খায়। আমি অন্য 200 গজ দূরে একটা হায়নাকে রাইফেলে গুলি করে মেরে দিলাম। এই হায়না তখন মুমূর্ষু, কিন্তু আমরা নিকটে যেতেই এর চোখ এবং ব্যাদান করা মুখের 2 পাটি ভীষণ দাঁতের চেহারা দেখে মুখখানা মাউন্ট করে রাখার ইচ্ছা হয়েছিল। কিন্তু যাদের কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল তারা চামড়াখানাকে নষ্ট করে ফেলেছে। জঙ্গলে আর 2টি ছোট জানোয়ার আমার বিশেষ কৌতুক উদ্রেক করেছে। সে সজারু ও বজ্রকীট। সজারু দিনের বেলায় গর্তের ভিতরে বাস করে, রাত্রে বেরিয়ে আসে কচু জাতীয় ফসলের সন্ধানে। পাড়া গায়ে এগুলি মাঝে মাঝে দেখা যায়। কৃষকের কচুর ক্ষেত সাবার করে দিতে এর বেশি দিন লাগে না। এর সর্বাঙ্গে সূক্ষ্মাগ্র কাঁটা। ভয় পেলে এই কাঁটাগুলো খাড়া হয়ে ওঠে। এই তীক্ষ্ণ কাঁটার সাহায্যে এরা আত্মরক্ষায় উদ্যত হয়। গ্রাম্য শিকারী গর্তের মুখে কাঁটা কুড়িয়ে পেলে বুঝতে পারে গর্তে সজারু আছে। তখন গর্তে আগুন ধরিয়ে দিয়ে জানোয়ারকে বার করার চেষ্টা করে। সজারুর মাংস সুস্বাদু। একখানা বইতে পড়েছিলাম, একটি মৃত বাঘের পেটে প্রচুর সজারুর কাঁটা পাওয়া গিয়েছিল। অনুমান এই কাঁটাগুলি বাঘের মৃত্যুর কারণ। বজ্রকীট গোসাপের মতো জানোয়ার। দৈর্ঘ্যে বড় গোসাপের মতোই পৃষ্ঠদেশ কিঞ্চিত উন্নত। গায়ে শল্ক আছে। শুনেছি এই আঁশগুলো অর্শরোগীর পক্ষে বিশেষ উপকারী। পার্বত্য অঞ্চলে ময়ূর, বনমোরগ ও তিতির শিকারীদের তাঁবুতে আহার্য হিসাবে উপাদেয়। আমি নেপাল সীমান্তে ময়ূর শিকার করেছি, কিন্তু মাংস আস্বাদ কখনো করিনি। কিন্তু শুনতে পাই ময়ূরের মাংস সর্বোৎকৃষ্ট। সে ছিল সুবিশাল অরণ্যের ব্যাঘ্রী। শৈশবের আর কিছু তার মনে পড়ে না। মনে পড়ে শুধু তার মা ও ভাইকে। এক অন্ধকার গহ্বরে ছিল তাদের আবাস। ভাই ছিল মাথায় আরও বড়, তার গায়ের জোরও ছিল অনেক বেশি। দিন তার সুখেই কাটত। ভাই ছিল খেলার সঙ্গী, মা দিতেন স্তন্যধারা। স্নিগ্ধ গুহায় ছিল অকুণ্ঠ নিদ্রা। মাত্র 2 মাস আগে তাদের জন্ম হয়েছে, সেই বর্ষা রাতে। গুহার মুখ ছেড়ে আজও তারা কোথাও যায়নি। জননীর যত্নেরও কোনো ত্রুটি ছিল না। শিকার সন্ধানের সময়টুকু ছাড়া শাবক দুটিকে আগলে রাখত দিনরাত। ইদানিং 1-8টা দিন বাইরেও কাটিয়ে দিত। মার এই অনুপস্থিতিকালে ভাই বোন কখনো বেরিয়ে যেত না। ক্ষুধা পেলে মার আগমনের প্রতীক্ষায় তাকিয়ে থাকত পথের দিকে। দিন যায়, দিনে দিনে তাদের বাড়ছে শক্তি, বাড়ছে কৌতূহল। গুহার বাইরে তাদের খেলা জমে। রাত্রে সুকোমল বেলে পাথরের শয্যায় মায়ের কোলে নিশ্চিন্ত নিদ্রা। বাইরে জঙ্গলে ঝিঝি ডাকে। একটা নদী ছিল মাইলটেক দূরে। ভক্ষ জানোয়ার ছিল প্রচুর। আরাম ও উপভোগের কোনো অভাব ছিল না। দিন গড়িয়ে চলে। একদিন প্রথম শিহরণ জাগল ভয়ের। জন্তু জানোয়ারের ভয় নয়, ভয় হলো মানুষের। বাস বোঝাই একটা গরুর গাড়িকে চালিয়ে নিচ্ছিল একটা মানুষ। ঘর ঘর শব্দে গাড়িটা ক্রমেই তাদের দিকে এগিয়ে আসছে। মার মুখে তখন এলো গর্জন। 1 বার, 2 বার, 3 বার। চতুর্দিকে আর কোনো শব্দ নাই। বিটারদের অগ্রগতি বন্ধ হলো। তারা সকলেই গাছে চড়েছে।
বানর যেমন গাছে চড়ে গর্জন শুনে। অনেক সময় কেটে গেল। মাঝে মাঝে শোনা যায় কোলাহল, গাছের উপরে সেই টং টংয়ের আওয়াজ। শুধু একদিক সম্পূর্ণ নীরব, কিন্তু সেদিকে যাওয়া চলবে না, কোনো ক্রমেই নয়। ব্যাঘ্রি দাঁড়িয়ে আছে এক ঠায়ে, চোখে তার জ্বলন্ত আগুন অবজ্ঞা আর শাসন জানাচ্ছে বিটারদের। খানিক পরে সন্তর্পণে এগোচ্ছে সেই কোলাহলহীন পথে, সপ্তাহ পূর্বের সেই শঙ্কুটাকুল গাছের দিকে। জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সেই উদার প্রসারিত পর্বতদেহ। ওখানে পৌঁছে গেলে আর তার ভয় নেই। এই পাহাড় তাকে টানছে, মুক্তি এই পথে। এক ঝলকে, এক ঝটকায় পৌঁছে যাবে এই পাহাড়ে। এই বেষ্টনী, গাছের উপরের ওই রোমাঞ্চকর দৃশ্য আর কোলাহল ব্যাঘ্রির অসহ্য। হঠাৎ এক ঝলক বিদ্যুতের মতো ছুটল পাহাড়ের দিকে, কিন্তু কি ভীষণ সম্মুখেই গাছের ডালে রাইফেলের নিশানা বাগিয়ে বসেছে সেই ভয়ঙ্কর মানুষ, নিষ্ঠুর নিয়তির মতো মৌন নির্বাক। গুম! আর কিছুই সে জানলে না, দেহ তার অসার। দুর্গম পথে দুর্জয়কে জয় করার যে প্রয়াস, তাতে ব্যর্থতার গ্লানি নেই। আজ শিকার জীবনের সকল সার্থকতা বা ব্যর্থতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে আছে। নির্জন অরণ্যপথে চলেছি, অরণ্যের ক্ষুদ্রতম শব্দ উৎকর্ণ করে তুলছে। প্রতি পদক্ষেপে শঙ্কা ও আকাঙ্ক্ষা চরমে চড়ছে। বাঘের খবর পাওয়া গেল। কোন ব্যবস্থায়, কোন আয়োজনে তাকে খুঁজে পাব, তার প্রয়াস চলছে দেহে ও মনে। জঙ্গলে বিচরণ পথে হয়তো সে আমাকে দেখছে, আমার গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। হয়তো তার আকস্মিক আবির্ভাব আমাকে অভিভূত করে দেবে। তাই প্রতি মুহূর্তে চলছে শৌর্যের পরীক্ষা, প্রতি নিমেষে তার থ্রিল। শিকার পর্যটনের এই অনুভূতি ব্যর্থতার ভিতরে এনে দেয় অদ্ভুত আনন্দ। রাজন্যদের বিরাট রাজসিক আয়োজনে এই থ্রিল ও আনন্দের পরিমাণ সম্পর্কে আমার সংশয় আছে। যে শাসনকর্তা জীবনে 500 বাঘ মেরে রাজ্যময় দেয়ালির আলো জেলে উৎসব করছেন, আমার চোখে তার চেয়ে দীপ্ত সুন্দর বনের ওই নগ্নপদ আয়োজনহীন শিকারী। আধুনিক অস্ত্র সম্ভার নেই, অনুচরের বাহুল্য নেই, বুকে আছে অফুরন্ত সাহস, বাহুতে শক্তি, হৃদয়ে অপ্রমেয় শৌর্য। এক নলা গাদা বন্দুক সম্বল করে চলেছে দুর্জয়ের সন্ধানে গহন বনে। আমাদের শিকার প্রয়াস চলেছে অব্যাহত। ব্যর্থতায় হতাশা নাই। প্রত্যেক সুযোগে ছুটে যাচ্ছি জঙ্গল অভিমুখে। সন্ধান চলে বাঘের, গল্পগুজব চলে বাঘের, কিন্তু শিকারে জোটে ভালুক, শুয়োর, হরিণ, সম্বর। শিকার শুধু বিশেষ অরণ্যাংশে নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়, এর উদ্যোগ পর্ব থেকে প্রত্যাবর্তন, এই সব নিয়ে এ সম্পূর্ণ ও সমগ্র। হিংস্র জানোয়ার নজরে এলো কি, দুম করে একটি গুলিতে মারা গেল, এইটুকুই এর সব কথা নহে। রহস্যময়ী প্রকৃতি, রহস্যভরা এর বিচিত্র অরণ্য, এর অলিগুলি, গিরিগুহা, গহ্বর সবই সম্ভাবনায় পরিপূর্ণ। এখানে বাঘ ঘুমিয়ে থাকে দুপুরে, রাত্রে প্রকাশিত হয় এর স্বরূপ। ঝড় বাদল অন্ধকার রাত্রে এর বিচরণ অব্যাহত ও সাবলীল। আমার পথযাত্রায় এই দুরন্তের সন্ধান চলে মানস নেত্রে। অরণ্যে সেই প্রয়াস হয়ে ওঠে বাস্তব। মাঝে কেন বাজায় কি যন্ত্রগুলো, টং টং, ট্যাং ট্যাং, একঘেয়ে একটা ভীতিদায়ক আওয়াজ। এক আধবার এক একটা মানুষও চোখে পড়ে। নদীর তীর দিয়ে আপন মনে চলে যায় অর্ধনগ্ন নগণ্য দেহ। ব্যাঘ্রি তখন আড়ালে লুকোয়, কিন্তু মানুষটা অদৃশ্য না হওয়া পর্যন্ত বুকের কাঁপুনি আর থামে না। সে একটা দিন। জানোয়ারগুলো আজকাল শেয়ানা হয়েছে। গত রাত্রে কোনো খাদ্য জোটেনি। বস্তুত 3টে রাত গিয়েছে এমনই ফাঁকা। আজ ক্ষুধায় তার পেট জ্বলছে। সন্ধ্যায় নদীর খাদ ধরে বরাবর চলেছে শিকার সন্ধানে। অদূরে একটা জানোয়ার দেখা যাচ্ছে না? তাই তো, জানোয়ারটা ঠায়ে দাঁড়িয়ে আছে, নড়ছে না। সন্তর্পণে এগিয়ে যেতে হবে। ব্যাঘ্রিকে সে দেখতে পায়নি। খানিকটা এগিয়ে গিয়ে বিদ্যুৎ গতিতে একটা ঝাঁপ দিয়ে ঘাড়ে দাঁত ফুটিয়ে দিয়েছে জানোয়ারটার। জানোয়ারটা বাঁধা ছিল একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে। এক ঝটকায় সেটাকে ছিঁড়ে ফেলেছে।
তারপর মোষটাকে টেনে নিয়ে গেল জঙ্গলের আড়ালে। এবারে সে মাংসের ডেলা ছিঁড়ে নিয়ে গিলছে। মাংস, রক্ত। আহ, কি খিদেই পেয়েছিল! খাওয়ার আর শেষ নাই। আহার চলল ভোর পর্যন্ত। আকাশের তারাগুলো তখন নিষ্প্রভ হয়ে আসছে, শুধু দু একটা জ্বলছে জল করে। ব্যাকরি চলল নদী কিনারে জল খেতে। বড্ড তেষ্টা, জল পান করলে রাশি রাশি। আবার সে ফিরে এলো মোষের লাশটার কাছে। আবার মাংস খাচ্ছে তাল তাল। আর নয়, এবারে তার ঘুম পাচ্ছে। শিকার ছেড়ে দূরে সে যাবে না। আবার খাওয়া হবে সন্ধ্যায়। ততক্ষণ সে ঘুমোবে, তৃপ্তিভরা নিশ্চিন্ত নিদ্রা। দুপুরে ঘুরে আশ্রয় নিলে একটা দীর্ঘ নিরবচ্ছিন্ন বাঁশবনের শীতল ছায়ায়। দিন কেটে যায়, কাটে মাসের পরে মাস। মনে আর কোনো ক্ষোভ নাই। শিকারে সে সিদ্ধহস্ত, আহার্য সুলভ। নূতন অরণ্য, নূতন পরিবেশ। দেহে শক্তি অপরিমেয়। অঙ্গে প্রত্যঙ্গে ফুটছে লাবণ্য। গতিভঙ্গি সহজ ও সাবলীল। কি আনন্দ শিকার সন্ধানে! কি অপূর্ব সুখ পশু হত্যায়! রক্ত, মাংসের দৃশ্য ও স্বাদ কি অনির্বচনীয়! তবু দুটো ভয় লেগে আছে মনের কোণে, মর্মে ফোটা কাটার মতো। বন্য কুক্কুরের ভয় আর মানুষের ভয়। বন্য কুকুর রাত্রে পথ চলে না, তাকে সে গ্রাহ্য করে না। কিন্তু মানুষটাই কেমন অতল স্পর্শ দেহে জাগায় রোমাঞ্চ। তবু দিন কাটে। কার্তিক মাস থেকে জ্যৈষ্ঠ মাস শুকনো ঋতু। এই সময়টা মধ্যাহ্ন কাটিয়ে দেয় গভীর বনে, প্রগাঢ় নিদ্রায়। ঘুম ভেঙে যায় বেলা শেষে পাখির ডাকে। বনের সুগন্ধ নাকে আসে। শুকনো পাতার সুকোমল শয্যায় শেষবারের মতো গড়িয়ে নিয়ে বেরিয়ে পড়ে শিকার সন্ধানে। শিকারের সে কি চমৎকার অনুভূতি! কি আনন্দ ঘন শিহরণ! কি আনন্দ জাগে জানোয়ারের অনুসরণে! অন্ধকার অরণ্যভূমি নিথর, নিষ্কম্প। আরণ্য দ্রুম দাঁড়িয়ে আছে স্তব্ধ মুখে। নিজের দেহের ইন্দ্রিয় আর শিরা উপশিরা সন্ধান জানায় শব্দহীন বনচারী জানোয়ারের। তারপরে সেই হুঁশিয়ারি সন্তর্পিত অনুসরণ। ক্রমে নিকটে, আরও নিকটে একটা আকস্মিক অতর্কিত লম্ফ, হত্যা। আরও পরে রক্ত আর মাংসের সে কি নিবিড় স্বাদ! তবু ভয় ঘোচে না। ভয় করে ওই দূর বস্তির মানুষের কোলাহল। তারা মাঝে অগভীর জলাশয়ের ধারে। পেছন থেকে শোনা গেল ছলছল খলখল জলের শব্দ। জল পেরিয়ে আসছে কতগুলো কিম্ভূত কিমাকার হিংস্র মুখ। এগুলো বন্য কুক্কুর। একটা মুখ বেরোলো ঝোপের আড়াল থেকে। মুখ হাঁ করে দাঁতগুলো বিকাশ করে একটা আওয়াজ করলে। গর্জন নয়, হুইসেলের ঢঙে একটা তীক্ষ্ণ চিৎকার। ওদের কি একটা সংকেত। জানোয়ারটার কি কুৎসিত বুনো মুখ। লেজের শেষ প্রান্তে একগোছা ঘন লোম। রং তার কালো, দেহের বর্ণ লাল। ওই তীক্ষ্ণ চিৎকারের সঙ্গেই ঝোপঝাড়ের আড়ালে শোনা গেল অনেকগুলো পায়ের শব্দ, শুকনো পাতা মারানোর শব্দ। মুহূর্তে বাঘিনীকে ঘিরে ফেলেছে এদের অনেকগুলো। এরা যে বাঘকে কিছুমাত্র ভয় করছে না, বাঘিনীর সেই হলো সবচেয়ে বড় ভয়। একটা জানোয়ার বাঘিনীর পেছনে একটা চাটি মারলে সে বিরক্তি ভরে ঘুরে দাঁড়াতেই আর একটাতে কামড়ে দিলে তার ঘাড়ের কাছে। এক লাফে সে তাড়িয়ে গেল সেটাকে। তখন চতুর্দিকে শুধু হিংস্র মুখ আর দাঁত। কয়েকটাকে তাড়িয়ে ফিরে এসে দেখে ৮-১০টা জানোয়ার তার ক্ষুধার খাদ্য হরিণটাকে ছিঁড়ে খাচ্ছে। নিজের শ্রান্ত দেহের অনেক স্থানে জখম। প্রকৃতি জননীর একটা উপদেশ সে মেনে নিয়ে রণে ভঙ্গ দিলে। ওরা অনেকগুলো, শিকারও তার পক্ষে দুর্লভ নয়। চলল সে নূতন শিকার সন্ধানে। সেদিন আর গুহাবাসে ফিরে যাওয়া হলো না। পরদিন ভোরে যখন সে ফিরে এলো, গুহামুখে দেখা গেল রক্তের ছাপ। গৃহ তার শূন্য, শাবক দুটির চিহ্ন মাত্রও নাই। এই বন্য কুকুরগুলো তাদের খেয়েছে নিঃশেষে। প্রতিহিংসা জেগে উঠল ভীষণ, কিন্তু মনে কেমন একটা অনির্দেশ্য শঙ্কা। এবারে ঋতুশাবক উদাসিনী ছেড়ে দিলে তার পুরানো ঘর বাসস্থান। ক্রোশের পর ক্রোশ কিছু অবশিষ্ট ছিল না। তার মা নিরুদ্দেশ হয়েছে
তার সেই ভাবিবর বড় বাঘের সঙ্গে। সেদিন কিশোর বাঘ দুটি হাড় ও চামড়া খেয়ে ক্ষুণ্ণিবৃত্তি করলে। দিন যায়, তাদের মা আর ফিরে আসে না। প্রথম দিন তারা লক্ষ্যহারা ঘুরে বেড়ালো বনে বনে। ক্রমে ক্ষুধার জ্বালা হলো অসহ্য। দুজনে তখন একসঙ্গে বেরিয়েছে শিকার সন্ধানে। সেদিন কিশোরী মেরে ফেলল একটা হরিণ শিশুকে। মহানন্দে যখন হরিণ শিশুকে টেনে নিয়ে গপ গপ করে খাচ্ছে, পেছন থেকে কে করলে তাকে প্রচণ্ড আঘাত। এক আঘাতে সে উল্টে পড়ে গেল। আততায়ী আর কেউ নয়, তারই খেলার সাথে তার চেয়ে বলিষ্ঠতর তার ভাই যুব বাঘ। শিকারটাকে নিয়ে সে খেতে আরম্ভ করছে, গোটা দেহটা আগলে। বন নিকটে এলে তাকে দাঁত খিচিয়ে তাড়িয়ে দেয়। নিজে সবটা না খেতে পারুক, বোনকে এক টুকরোও দেবে না। দিন যায়। এবার এই সুবিশাল অরণ্যে কিশোরী একাকিনী, নিঃসঙ্গ পথিক। শিকার ধরা এখন সহজ হয়েছে। প্রতিদ্বন্দ্বী নাই, অংশভাগী নাই। প্রচুর খাদ্য ও শিকার চর্চায় ফুটে উঠেছে দেহের শক্তি, স্বাস্থ্য, সৌন্দর্য। এমনই সহজ জীবনযাত্রায় একদিন জুটে গেল তার প্রণয়ী। আর সে কিশোরী নয়, এবার সে যুবতী। কয়েক মাস পরে নিজেই প্রসব করলে দুটি মোটা মোটা বাচ্চা। তারা এখন খেলছে তার স্নেহ কোমল দৃষ্টিতলে। বুকের কাছে টেনে নিয়ে তাদের দেয় স্তন্য দুগ্ধ। সাবধানে তাদের গুহায় রেখে বেরিয়ে যায় শিকার সন্ধানে। এই শিকার পর্যটনে সে আর একবার ভয় পেলে, এই দ্বিতীয়বার। এবারে মানুষ নয়, একপাল ছোট ছোট বীভৎস মুখের লাল জানোয়ার। একটা হরিণ মেরে ব্যাঘ্রি খাচ্ছিল। একটা কোনো পার্থক্য বোঝা যায় না। প্রকৃতি দিয়েছে এই সংরক্ষণকারী গাত্রাবরণ। গাছের ফাঁক দিয়ে রৌদ্রের যে পিঙ্গল আলোর রেখা গায়ে পড়ে, তার বর্ণ মিশে যায় দেহের পিঙ্গল প্রভায়। তাদের ঘুমন্ত দেহের এই এলায়িত ভঙ্গি দেখে মনে হয় আলো ছায়ায় বিচিত্র অরণ্যাংশ। বেণুবনের ছায়াতলে, ঝোপঝাড়ের নিচে, প্রকৃতির আরণ্য অঞ্চলে তারা বেড়ে উঠেছে কৈশোরে। আবার দিন যায়। সেদিন হঠাৎ মার আচরণ গেল বদলে। সেখানে স্নেহের বদলে এলো রূঢ়তা। একটা সম্বরি মেরে আগলে বসে আছে তাদের মা। ভাই বোন এলো তাদের অংশ নিতে। মার সেদিন কি বিরক্তি আর রাগ! বিরাট দু থাপ্পড় লাগিয়ে দিল তাদের দুই মাথায়। দাঁত খিচিয়ে আর গোংরানো গর্জনে তাদের দুজনকে তাড়িয়ে দিলে অনেক দূরে। এমন আর কখনো হয়নি। মুখ কাচুমাচু করে ভাই বোন তখন জঙ্গলের আড়া থেকে দেখছে তাদের জননীর সেই পেটুকের মতো খাওয়া। কিন্তু মার ভাগ্যেও এই একলা খাওয়া আর চলল না। যে নদীর খাতে তাদের মা সম্বরটাকে খাচ্ছিল, সেখানে পড়ল একটা দীর্ঘ ছায়া। নিকটে দাঁড়িয়েছে আর একটা বৃহত্তর জানোয়ার। হঠাৎ স্তব্ধ রাত চিরে গেল একটা বিকট গর্জনে। কি কর্ণবধিরকারী আওয়াজ! ভাই বোন ভয়ে কাঁপছে। তাদের মা গড়িয়ে পড়ল মাটিতে, বালু সজ্জায়। স্পষ্ট বোঝা গেল তাদের মা কাতর মিনতি জানাচ্ছে এই আগন্তুক বাঘকে। বাঘটা মাকে আর কিছু বললে না, শুধু সম্বরের লাশটাকে টেনে নিয়ে খেতে বসে গেল। মাংসটা অনেকখানি খেয়ে নির্ভীক ভারিক্কি চালে নদীর দিকে চলে গেল জল খেতে। বাঘকে এগিয়ে যেতে দেখে কিশোর ও কিশোরী ভয়ে পালিয়ে গেল দূর বনে। ভোরের দিকে যখন তারা সন্তর্পণে ফিরে এলো, তখন সেখানে কয়েক টুকরো হাড় ও চামড়া ছাড়া বিরক্তি আর উৎকণ্ঠার সীমা ছিল না। সে মাঝে মাঝে দাঁত বের করে বিরক্তি প্রকাশ করছিল, কিন্তু তার আচরণে তার মাঝে খুবই ভয় পেয়েছিল, তাতে সন্দেহ ছিল না। বিশেষত গাড়ির চালক মানুষটা যখন গরু দুটোকে উৎসাহ দিতে চেঁচাচ্ছিল। গাড়িটা এগিয়ে আসতেই হঠাৎ তার মা লাফিয়ে পালিয়ে গেল গুহার ভিতরে। এই ভয় কেমন করে অভিভূত করলে দুই ভাই বোনকে। মাকে অনুসরণ করে আশ্রয় নিলে তার কোলের ভিতরে। ভয়ে তাদের মুখ বিবর্ণ। রাত্রে অন্ধকার না হতে আর তারা গুহা ছেড়ে বেরোল না। পরদিন আবার সেই ঘর ঘর শব্দ, গাড়ি চালকের অদ্ভুত আওয়াজ, সেই অনির্বচনীয় অনির্দেশ্য আতঙ্ক। এ গুহায় বাস করা আর চলে না। অন্ধকারে আত্মগোপন করে চলে গেল তারা নদীর ওপারে, যেদিকে মানুষের কোলাহল নাই। আরও দিন যায়। এখন শাবক দুটিকে সঙ্গে নিয়ে তাদের মা ঘুরে বেড়ায় শিকার সন্ধানে নদীর ধারে ধারে অরণ্য পথে। প্রথম দিন শাবক দুটি আধ মাইলটে গিয়ে আর যেতে পারলে না। মা চলে গেল খানিকটা দূরে।
যখন সে ফিরে এলো, তার মুখে আর পায়ের থাবায় কি যে সুগন্ধ, সুস্বাদু রক্তের গন্ধ আর স্বাদ। বাচ্চাদের সাথে নিয়ে গেল নদীর কিনারায়, যেখানে সে মেরে রেখে এসেছিল একটি সম্বরের শিশুকে। এই দিন হলো তাদের কাঁচা মাংস ভোজনের হাতে খড়ি। জীবনে যে এত সুখ ও আনন্দ আছে, ভাই ও বোন আগে তা কি জানত? এখন মাংসে স্পৃহা তাদের বেড়েই চলেছে। মায়ের দুধে আর স্বাদ নেই। ক্রমেই তারা বাড়ছে আয়তনে, বাড়ছে তাদের সৌন্দর্য, দেহের শক্তি। বাহিরে ঘোরাফেরার সময় এখন হচ্ছে দীর্ঘ হতে দীর্ঘতর। বিশ্রাম হতো অন্ধকার গহ্বরে নয়, জঙ্গলের ঝোপঝাড়ে। মধ্যাহ্নের এই বিশ্রামে তাদের দেহের বর্ণ আর অরণ্যের রঙে তারপর বিলম্বিত উদর প্রসারিত করে ঘুমিয়ে পড়ল তারই সান্নিধ্যে। ভোরের সূর্য লাল হয়ে উঠছে দিক চক্রবালে। ক্রমে উঠছে সে উপরে গাছের মাথায়, আরও উপরে। প্রান্তরে কি দুঃসহ গ্রীষ্ম, কিন্তু ব্যাঘ্রের আশ্রয়স্থল কি সুস্নিগ্ধ, সুনিবিড়। মধ্যাহ্নে নিঃশব্দে নালাপথ ধরে চলেছে সারি সারি মানুষ। জঙ্গলটা তারা ঘিরে ফেলেছে। বাঘ তখন গভীর নিদ্রায়। একজন শিকারী উঠেছে সেই বৃক্ষ শাখে। সপ্তাহ পূর্বে যে মাচায় বসেছিল আর একজন শিকারী। ব্যাঘ্রির ঘুম ভেঙে গেল অকস্মাৎ। সমস্ত জঙ্গলটা জুড়ে আবার সেই টং টং ঢং ঢং আওয়াজ। কান ফেটে যাচ্ছে মানুষের চিৎকারে, যেমন হয়েছিল সেই 1 সপ্তাহ আগে। মুহূর্তে ছুটেছে বাঘ সেই নালাপথ ধরে নয়। সেদিনের বিপদ সে আজও ভোলেনি। ছুটেছে সে পাহাড় লক্ষ্য করে। হঠাৎ গাছের উপরে কিসের শব্দ, ঠুক 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 ঠুক। বুকের ভিতরে তারই প্রতিধ্বনি জেগেছে, ধুক 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 ধুক। হৃৎপিণ্ডের আওয়াজ। গাছের ডালের দিকে তাকিয়েছে। আবার সেই ভয়ঙ্কর দৃশ্য, রোমাঞ্চকর। মানুষ বসে আছে এক লক্ষ্যে তারই দিকে তাকিয়ে। ছুটল সে নালার দিকে। নালা পেরিয়ে যাবে পাহাড়ের দিকে। আবার সেদিকেও ওই একই শব্দ। ওপরে চেয়ে দেখছে, গাছে গাছে ওই মানুষের আর অন্ত নাই। শুধু গাছের ডালে শব্দ করে না, তারা কাশছে, চেঁচাচ্ছে। আবার ফিরে এলো সে বেষ্টনীর মধ্যভাগে। সেখানে এক মুহূর্ত দাঁড়ালো বিহবল, বিমূঢ়। ওদিকে হাঁকুয়া মানুষগুলো এগিয়ে আসছে ক্রমশ বাঘের দিকে। সেই হৃদকম্পকারী চিৎকার, টং টং ঢং ঢং আওয়াজ। ব্যাঘ্রির বিরাট জঠর থেকে বেরিয়ে একটু বিশ্রাম চাই। শিকার ধরা দূরের কথা, রাত্রে আশ্রয় ছেড়ে আর সে বার হল না কয়েকটা দিন। খুদ পিপাসায় ব্যাঘ্রি কাতর। শিকারগুলো ধরা যাচ্ছে না। জানোয়ারগুলো কেমন করে শুনে ফেলে তার পায়ের শব্দ। ঘাড়ের কাছে ক্ষত জায়গাটায় পচন ধরেছে। দেহটা দারুণ অসুস্থ। দিনরাত সে পড়ে আছে নিশ্চল নিথর। 1 সপ্তাহ পরে আবার নালাপথ ধরে চলেছে সে ধীর গতিতে। জঠর জ্বালা তার দুর্বিষহ। অদূরে একটা মোষ দেখা যাচ্ছে। আশ্চর্য, যে মোষটাকে সে মেরেছিল 1 সপ্তাহ আগে, ঠিক সেই মহিষটা দাঁড়িয়ে সেই একই জায়গায়। শিকারের সংস্কার বশে ব্যাঘ্রির দেহ হল সংকুচিত। শিকার ধরার ভঙ্গিতে মাটিতে পেট ছুঁয়ে সে নিরীক্ষণ করছে 1 ঘণ্টা ধরে, যেমন করে বেড়াল গর্তের মুখে বসে থাকে ইঁদুরের প্রতীক্ষায়। তবুও সংশয় কাটছে না। কিন্তু রাতের বাতাসে ক্ষুধার্ত ব্যাঘ্রির নাকে নিয়ে এলো সেই স্বাদময় গন্ধ, সুস্বাদু মোষের সেই তৃপ্তি ভরা গন্ধ। সমস্ত দেহ তার ক্ষুধার্ত। এমন সুযোগ হাতছাড়া করা অসম্ভব। মনের গভীরে সংস্কার বলছে, এগিয়েও না। কিন্তু ক্ষুধা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মোষের দিকে, নিকটে, আরও নিকটে। দেহ তার মিশেছে নত হয়ে মাটির সঙ্গে। তারপর একটা লাফ। মোষটাকে টেনে নিয়ে যাচ্ছে সেই জঙ্গলের আড়ালে। খাবলে খুবলে দাঁতে করে ছিঁড়ে নিচ্ছে মাংস রাশি সেই বিরাট মুখগহ্বরে যত আটে। তারপরে আবার। গোটা মোষটাকে বুঝি একবারেই খেয়ে ফেলতে পারে। কিন্তু জল খেতে হবে। চলল সে নদীর দিকে। জল খেলে অনেকটা। আবার সে ফিরে এসে মাংস খাচ্ছে। কড়মড় করে চিবুচ্ছে হাড়। 1 ঘণ্টা পরে হঠাৎ আবার দেহে তার শিহরণ। আজ এই 3য় বার। ব্যাঘ্রের প্রখর শ্রুতিশক্তি তাকে জানিয়ে দিলে তার ঠিক মাথার উপরে পায়ের শব্দ মানুষের।
বিরতিহীন মানুষের পদধ্বনি, যেমন করে তারা অনুসন্ধান করে। আবার বুকটা কাঁপছে ভয়ে। তাকে হত্যার চেষ্টা করছে ওই মানুষ। আর মুহূর্ত বিলম্ব নয়। গুহার এক প্রান্ত ধরে ক্ষিপ্র বেগে সে এগিয়ে গেল গহ্বরের মুখে। কি ভয়ানক! সামনেই আবার সেই দুঃসহ মানুষ। একটা গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে চাপা গর্জনে একবার জানালে তার দুর্জয় ক্রোধ। মানুষটা ততক্ষণে ছুটে ওপরের পাহাড়ে চড়ে যাচ্ছে। বাঘ ওপরে চড়বে না এই তার ধারণা, কিন্তু ব্যাঘ্রি জ্বলছে প্রতিহিংসায়। মানুষের এই দম্ভ তার অসহ্য। এক লম্ফে বেরিয়ে ছুটে গেল সে আততায়ীকে লক্ষ্য করে। এক থাবায় উল্টে দিলে ক্ষীণকায় মানুষটাকে। দাঁতে চিবিয়ে দিচ্ছে তার জঙ্ঘাদেশ। ব্যাঘ্রির কাছে মানুষটা নিতান্তই অকিঞ্চিৎকর। তবু দারুণ যন্ত্রণায় সেই মানুষ দুই ক্ষীণ মুঠিতে ধরেছে ব্যাঘ্রির কানের দুই দিকের রোমরাজি। তার গ্রাস থেকে ছাড়িয়ে নিতে তার পা খানাকে। দুটি মুখ তখন পরস্পরের মুখোমুখি। মানুষটা আর্ত আর উদ্ভ্রান্ত দৃষ্টিতে দেখছে প্রতিহিংসাদীপ্ত বাঘের চোখ দুটো, আর ব্যাঘ্রি দেখছে সেই ভয়ে জাগানো বুক কাঁপানো মানুষ। ব্যাঘ্রির দাঁতের দংশন মুক্ত করে নিলে মুহূর্তে, এক লহমায় ছুঁড়ে ফেলে দিলে ওই হালকা নগণ্য দেহটাকে দূরে পাহাড়ের গায়ে। এই মর্মঘাতী সর্বনাশা দৃশ্য থেকে ব্যাঘ্রি ছুটে পালিয়ে গেল পাহাড়ের ঢালু অতিক্রম করে নিচের দিকে। অদূরে সেই গাছের নিচে জটলা করছে আবার একদল মানুষ। সে দিকটাও এড়িয়ে ছুটে গেল সে দূর অরণ্যে। দেহের স্বচ্ছন্দ গতি আর নাই। কঠিন হয়ে আসছে অঙ্গ প্রত্যঙ্গ। একটু বিশ্রাম, কিন্তু সন্ধ্যা অবধি বিশ্রাম তার অদৃষ্টে ছিল না। ঘুম ভেঙে গেল দুঃসহ কোলাহলে। একটা দারুণ বিস্ময়, বুকের ভিতরে একটা দুরু দুরু জাগানো ভয়ের অনুভূতি। সেই দূর বস্তির টং টং শব্দগুলো তাকে ঘিরে ফেলেছে। চিৎকার শোনা যাচ্ছে মানুষের কণ্ঠের। এত নিকটে এমন বিকট কোলাহল সে আর কখনো শোনে নাই। ব্যাঘ্রি সত্যিই ভয় পেয়েছে। মানুষেরা জঙ্গল পেটাতে শুরু করেছে তিন দিক থেকে। কোলাহল অসহ্য, তাই ব্যাঘ্রি এগিয়ে যাচ্ছে কোলাহলহীন সম্মুখের দিকে একটা অগভীর নালার রাস্তা ধরে। কিন্তু বেশি দূর তার এগিয়ে যাওয়া হলো না। বজ্রপাতের মতো একটা আওয়াজ হলো একটা গাছের উপর থেকে। সঙ্গে সঙ্গেই তার ঘাড়ের দিকটায় একটা বিষম যন্ত্রণা। সেই আঘাতে সে উল্টে পড়ে গেল মাটিতে। কয়েকটা সেকেন্ড কোনো সংজ্ঞায় তার ছিল না। চেতনা ফিরে এলো কয়েক মুহূর্ত পরে, আত্মরক্ষার স্বাভাবিক সংস্কারে। সর্বশক্তি সংহত করে সে লাফিয়ে উঠেছে খাড়া হয়ে। সেই মুহূর্তে আবার সেই বজ্র বিস্ফোরণ। এবারে তার দেহে চোট লাগেনি। দুই পায়ের মাঝখানে একরাশ বালু উচ্ছ্রিত হয়ে ছড়িয়ে পড়ল একরাশ ধোঁয়ার মতো। ব্যাঘ্রি ছুটেছে উল্কা বেগে নালার উল্টো দিকে। আবার সেই প্রলয়ঙ্কর শব্দ তার পেছনে। এবারেও আঘাত লাগেনি। ছুটছে সে নালা অতিক্রম করে, এক ঝলক আগুনের মতো। বায়ে ঢালু পাহাড় দেহ। ছুটছে সে পাহাড় বেয়ে। দম বন্ধ হয়ে আসছে। ঘাড়ের বেদনা জাগছে তীব্র হয়ে। আর খানিকটা গেলেই তার পুরানো আবাস, সেই প্রিয় পরিচিত গহ্বর। দেহটাকে টেনে ঢুকে পড়ল সেই আশ্রয়ে। আহ, কি স্নিগ্ধ নিঃশব্দ আশ্রয়! 1 ঘন্টা সে পড়ে রইল নিথর দেহে। খসখসে জিভটা দিয়ে ক্ষত জায়গাটা চেটে দিতে ইচ্ছা হয়, কিন্তু জিভ সেখানে পৌঁছায় না।